আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে বৃষ্টি ভেজা বারান্দা বাগান থেকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে যে আমার বাগান পুরো তছনছ হয়ে গেছে। নিচের দিকে ভালো করে ক্লোজ করছি না, কারণ পুরো কাদা, পানি, মাটি সব একাকার হয়ে আছে। শুধু উপর থেকে যেটুকু আপনাদের কাছে দেখানো সম্ভব সেটুকুই দেখাচ্ছি। আসলে এতটা বৃষ্টি হবে সেটা ভাবতে পারিনি, কিন্তু প্রচুর পরিমাণে আমার গাছের ওলটপালট দশা হয়ে গেছে। যাই হোক, এই বৃষ্টিটা থেমেছে তখন প্রায় 9:30 পৌনে 10টার দিকে। তো আমি এই সময় এসে বারান্দায় একটু গাছগুলো দেখছি যে কী অবস্থায় আছে। শুধু যে বারান্দার গাছ দেখছি তা না, আশেপাশে প্রকৃতিতেও দেখছি কী অবস্থা। তবে গাছের মধ্যে যে পানি জমে আছে এটা দেখতে কিন্তু আমার সবচাইতে বেশি ভালো লাগে। সকালে নাস্তা শেষ করে এই বৃষ্টির মধ্যেই মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। বড় মেয়ের একটা জায়গায় মক এক্সাম চলছে, সে চলে গিয়েছে। আর হাজব্যান্ড তো এই বৃষ্টি মাথায় করেই তার মতন করে হসপিটালে চলে গিয়েছে। ঘরে আমি আর ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট, আমরা দুজন। আজকে সে এত ডিস্টার্ব করছে আমাকে, আমি জানি না কেন। ঘুরে ঘুরে সে খালি তার বড় বোনকে খুঁজছে। আমার বড় মেয়ের রুমে একবার ঢুকছে, বের হচ্ছে, আবার আমার কাছে আসছে। কেন এটা করছে বুঝতে পারছি না। সকালবেলা সে যখন ঘুম থেকে উঠেছে তখনই দেখেছে তার বড় বোন বাসায় নেই। হতে পারে সে কারণেও সে এটা করছে। যাই হোক, তাকে নিয়ে আমি আস্তে আস্তে ঘরবাড়ি গোছানো শুরু করলাম, বিছানার চাদর গোছানো শুরু করলাম। এবং তাকে বারবার বলছি আজকে দুষ্টুমি কম করবে, লাফাঝাপা কম করবে। সম্ভব হলে 2-4টা জিনিস এগিয়ে নিয়ে আসো, মাকে হেল্প করবে। যদিও সে আমার এইসব কথা খুব বেশি একটা পাত্তা দিচ্ছে না এবং এতটুকু হেল্পও করেনি, কিন্তু দুষ্টুমি যেটুকু করার মাশাআল্লাহ পুরোটুকুই করে গিয়েছে। এই যে প্রমাণ দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করছে, কিভাবে ছুটাছুটি করছে। তো তাকে নিয়ে আস্তে আস্তে ঘরগুলো গুছিয়ে নিয়ে আমি আমার মতন কাজে চলে যাব। বেলা প্রায় 10:30 হয়ে গেছে। একটুখানি সন্দেহ মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছে যে বৃষ্টি সকালবেলা হয়েছে তাতে আমার 2 খালার কেউ আসবে কি না। গত কয়েকদিন ধরে বিভিন্ন আপুদের চ্যানেল ঘুরে একটা জিনিস ভালোভাবেই টের পেয়েছি, খালাদের কারসাজিতে তাদের অবস্থা নাজেহাল। যেমন গতকালকে তো পুষ্পা আপুর ভিডিওতে দেখতেই পেলাম যে তার কী অবস্থা, কত কষ্ট করে আপু সমস্ত কাজ শেষ করেছে। এর আগেও আরও 2-1 আপুর ভিডিওতে এই খালা সংক্রান্ত কথা শুনতে পেলাম। গত 3-4 দিন ধরে খালা সংক্রান্ত কথাগুলো একটু বেশি বেশি শুনতে পাচ্ছি। আসলে আমরা যারা খালাদের সাথে সাহায্য নিয়ে কাজ করি, আমাদের একটা ডিপেন্ডেন্সি চলে আসে যে এই টাইমে খালা আসবে, এই কাজগুলো করে দেবে। কিন্তু এই যে বিনা নোটিশে খালারা যে ডুবটা দেয়, তারপর আমাদের অবস্থাটা একদম নাজেহাল হয়ে যায়। তখন আমাদের প্রিপারেশন, সময়ের সাথে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং কোনটা আগে কোনটা পরে এই সব কিছু মিলে একটা হুলস্থুল হয়ে যায়। অন্যদিকে খালারা কখনোই কিন্তু জানায় না যে তারা অমুক দিন আসবে কিংবা আসবে না। এটা তারা কখনো বলবে না। বিনা নোটিশে তারা হাওয়া হয়ে যাবে এবং এর মধ্যেই যেন তাদের আলাদা একটা আনন্দ কাজ করে। ওই যে কিছু আনন্দ আছে না, যে পৈশাচিক আনন্দ। খালাদের মনের পৈশাচিক আনন্দ হচ্ছে ম্যাডামদেরকে না জানিয়ে ডুব দেওয়া। ছোটো মেয়ের বিছানাটা গুছিয়ে নিয়ে এখন পড়ার টেবিলটা একটুখানি ডাস্টিং করে চলে যাচ্ছি ওই দিকে। খুব বেশি একটা সময় ঘর গোছানোতে আসলে দেওয়া সম্ভব না, কারণ খালা যদি না আসে আমাকে রান্নাবান্না জোগাড় করতে হবে। তবে আজকের মেনু একদম সহজ, খিচুড়ি আর মুরগির মাংস। যেহেতু তুমুল বৃষ্টি হয়েছে, কাজে আমি আর অন্য কোনো রকম রান্নাতে যাব না। খিচুড়ি, বৃষ্টির দিনের খিচুড়ি খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। মেয়েরা একটু ঘ্যান ঘ্যান করবে, তা করুক, কিন্তু আমি আমার মতন করেই রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে নেব। তো এইদিকে ছোটো মেয়ের রুমটা, পড়ার টেবিল, বিছানা সব গোছগাছ করে ডাইনিংয়ে চলে এসেছি। আজকে দেখলাম ডাইনিংয়ের চেয়ারগুলোর ভিতরে ভিতরে বেশ ময়লা জমে গেছে। তো ভাবলাম আগে এদিকে চেয়ারগুলো পরিষ্কার করে নিই, তারপর ডাইনিং টেবিলটা গোছাবো। ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট হাজির, সে এই জিনিসটা নিয়ে এত মজা পাচ্ছে, এদিক দিয়ে আমি পরিষ্কার করছি, ওই দিক দিয়ে সে হাত ঢুকিয়ে দিচ্ছে। বারবার আমার এই ব্রাশটা আটকে ধরার চেষ্টা করছে এবং এই কাজটায় তার যে কী আনন্দ, কত যে খুশি সে, সেটা আসলে আমি যখন কাজ করছিলাম আমি বুঝতে পারছিলাম। মাঝে মাঝে ভীষণ ক্ষেপে যাচ্ছে কেন ব্রাশটা ধরতে পারছে না, আবার মাঝে মাঝে ভীষণ খুশি হচ্ছে যে ঠিক মতন ব্রাশটা ধরে রাখতে পেরেছি। তো যাই হোক, তার সাথে খেলার ছলে হলেও আজ অনেকদিন পরে ডাইনিংয়ের চেয়ারগুলোর এই কাঠের অংশগুলো সুন্দর করে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। 5-7 দিন যদি এই জায়গাগুলোতে হাত দেওয়া না হয়, কেমন যেন একটা ধুলার আস্তরণ পড়ে যায়। মানে সেটা বলে বোঝানোর মতো না।
তো ডাইনিংয়ের চেয়ারগুলোকে বেশ ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে একটু রানার সেট করে টেবিলটা হালকাভাবে গুছিয়ে দেব। আজকে আসলে কোনো ন্যাচারাল প্ল্যান্ট ভেতরে আনা হয়নি, সেগুলো তো বৃষ্টির পানিতে একদম ভিজে টুইটুম্বুর হয়ে আছে। তো আজকে আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়েই যেভাবে হোক একটু করে গুছিয়ে দিচ্ছি। কিন্তু গোছাবো কোথায়? এই যে দেখুন তো, এই কাজগুলো যদি করতে থাকে তাহলে গোছাবোটা কীভাবে? এই নালিশটা দিলে তখন আপনারাই বলবেন, সালমা আপু তুমি খারাপ, তুমি ওর নামে সারাক্ষণ নালিশ দাও। অন্যদিকে সে যেটা ভাবছে, যা বেটি চাকরানি, তুই এইসব গোছাবি, আমি এগুলো উপভোগ করব। তোকে রাখা হয়েছে আমার খাবার দেওয়ার জন্য, লিটার পরিষ্কার করার জন্য, ঘর বাড়ি গোছানোর জন্য, তুই এই বাড়ির চাকরানি, তোর পছন্দ মতন আমি চলবো? তুই ঘর দুয়ার পরিষ্কার করবি, আমি শুয়ে বসে দেখবো তুই কীভাবে কাজ করিস, তাই না? তাই না? বোনটা চায় মাঝে মাঝে কানটা ডোলে লাল বানিয়ে রাখি, কোনো কথা শুনে না, বেয়াদ্দপ ছেলে একটা। তো এইদিকে ডাইনিংয়ের কাজ মোটামুটি গোছগাছ করে নিয়ে হঠাৎ চোখ পড়লো যে আমার ওভেনের উপরটা অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না। ওভেন ক্যাবিনেট কোনো কিছুই পরিষ্কার করা হচ্ছে না, একদম বেশ ধুলাবালি জমে গেছে। তো তাড়াতাড়ি করে আজকে ভাবলাম যে এই ওভেন ক্যাবিনেটের উপরটা এবং ওভেন আর পারলে ফ্রিজ সব কিছুই একটু করে পরিষ্কার করব। আজকে যেহেতু আমি মাত্র দুটো আইটেম রান্না করব, খিচুড়ি আর মুরগির মাংস, রান্নাবাড়ির ঝামেলা কম, কাজে এদিকে একটু বেশি সময় দিতে পারবো। আর এই মধ্যে আমার ঘর ঝাড়া মোছার খালা চলে এসেছে। রান্নার জোগাড় দেয় যে খালা, তিনি এখনও আসেনি। তো আমার হাতে যে পরিমাণ সময় আছে, যদি তিনি নাও আসে আমি পারবো নিজের কাজ নিজে করে জোগাড় করে নিয়ে রান্না শেষ করতে। সেই জন্য ঘর ঝাড়া মোছার খালাকে বললাম, তুমি এদিকটা একটু পরে আসো, আগে আমি এই জায়গাটা পরিষ্কার করি, তুমি অন্য রুমগুলোকে গুছিয়ে নাও। তো তাকে অন্য সাইডে কাজে পাঠিয়ে দিয়ে প্রথমে ডাস্টার দিয়ে আমি উপরে যে ধুলাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ভেজা নেকড়া বেশ শুকনো করে চিপে নিয়ে সেটাকে দিয়ে পুরো কোনাকানি যা আছে যতটুকু আছে পরিষ্কার করে নিচ্ছি। আমি নর্মালি ফার্নিচারগুলো তাই করি, প্রথমে উপর থেকে ডাস্টিং করে নিই আর তারপরে ভেজা একটা ড্যাকড়া ভালো করে চিপে শুকনা করে নিয়ে সেটা দিয়ে পুরো ফার্নিচারের কোনাগুলোকে পরিষ্কার করে নিই। সেগুলো আবার আঙুল দিয়ে ঢুকিয়ে করতে হয়, তা না হলে ঠিকঠাক মতন পরিষ্কার হয় না। আজকে আমি ইউনির দুষ্টামির কিছু অংশ একদম আনকাট রেখে দিয়েছি। যারা ইউনির ভক্ত খালামণিরা আছেন, কিংবা মামা চাচারা আছেন, কিংবা ফুপু আছেন, তাদেরকে দেখানোর জন্য যে আমি আসলে কোন ধরনের বিড়াল রূপী বাদর পালি। আর এই বাদরকে হ্যান্ডেল করাটা কত যে ঝামেলার হয়ে যাচ্ছে দিনকে দিন, সেটা বলে বোঝানো সম্ভব না। আজকে যখন সে দেখেছে আমি এই জায়গাগুলো পরিষ্কার করছি, সে একবার ফ্রিজের উপরে উঠে গিয়ে বসছে, একবার এই ক্যাবিনেটের চারপাশে ঘুরঘুর করছে, একবার নিচে এসে আমার সাথে দুষ্টুমি করছে। এই যে দেখুন, এই মুহূর্তে সে ফ্রিজের উপরে, হ্যাঁ এই যে দেখুন, এখন আবার ক্যাবিনেটে এসেছে, কারণ আমি এখানে গরম পানি, লেবু, ভিনেগার এই সব কিছু দিয়ে আর ডিটারজেন্ট সব কিছু দিয়ে একটা মিক্সচার তৈরি করেছি ওভেনটা পরিষ্কার করব বলে। আর এরই মধ্যে কিন্তু আমার রান্নার জোগাড় দেওয়ার খালাও চলে এসেছে। খালাকে বললাম, তুমি আমাকে রান্নার জোগাড়টা দিতে থাকো, ততক্ষণে আমি ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই। আসলে অনেক দিন পর ওভেনটা পরিষ্কার করছি। আমার শাশুড়ি যখন এসেছিলেন তখনই আমি ডিসিশন নিয়েছিলাম এই ওভেনটা পরিষ্কার করব এবং ফ্রিজ পরিষ্কার করব, কিন্তু সেই সময় সুযোগ হয়নি বলে করা হয়নি। আর এখন ভাবলাম সব কিছু বাদ, আগে ওভেন এবং ফ্রিজ এই দুটোকে পরিষ্কার করে নিই, তারপর যা করা যাবে করব। আজ এই কাজগুলো করবার সময় আমার কিছু কথা মনে হচ্ছিল। আমি যখন বিদেশ থেকে আসি, আমাকে মোটামুটি সমস্ত কিছুই নতুন করে কিনে নিতে হয়েছে। অনেকগুলো টাকা দিয়ে নতুন করে আবার সংসারটাকে সেট করেছি, যাকে বলা যায় সংসারের আপডেট করেছি। এখন এই আপডেট করা প্রোডাক্টগুলোকে আমি যদি যত্ন করে না রাখি তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমরা গৃহিণীরা সারাদিন আমাদেরকে আমাদের হাজব্যান্ডরা মনে করে বাসায় কিচ্ছু করি না, শুয়ে বসে থাকি, সিরিয়াল দেখি, একটু রান্না করি আর সারাদিন বলি না জানি কত কাজ করেছি। কিন্তু এগুলো যে সংসারের কাজ, এগুলো যে একটা কাজ, সেটাকে তারা কখনো মাথায় আনে না। একটা জিনিস দেখবেন, যত্ন করলে একটা জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকে, টিকে থাকে। আবার যত্ন যদি না করেন তাহলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা গৃহিণীরা যে খালি সারাদিন রান্নাবাড়ি করি, সেটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। এই যে এই কষ্টের টাকায় কেনা এই জিনিসগুলোকে আমরা চেষ্টা করি যত্ন করে আরও অনেক দিন টিকিয়ে রাখতে। চাইলে কিন্তু আবারও আরেকটা ওভেন কেনা সম্ভব, আরেকটা ওভেন ক্যাবিনেট কেনা সম্ভব। কিন্তু এই যে আমরা তার পিছনে এক্সট্রা একটা সময় দিচ্ছি, পরিশ্রম করছি, গুছিয়ে রাখছি, সেটার কিন্তু কোনো মূল্যায়ন ঘরের লোকজনের কাছ থেকে আসে না।
তারা ভাবে সারাদিন করেটা কি। আমি কখনোই নিজেকে বলবো না যে আমি অনেক বড়লোক। আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু এক একটা জিনিসের পিছনে অনেক চিন্তা ভাবনা করে অনেকটা সময় নিয়ে জিনিসগুলো কিনি। আমি যখন বিদেশ থেকে এসে আমার ফার্নিচারগুলো কিনছিলাম, আমি তখন প্রায়োরিটি বেসিসে আমার এই ফার্নিচারগুলো কিনছিলাম। সবার প্রথম কোনটা দরকার? একটা খাবার টেবিল। তারপর কি দরকার? খাট, থাকার জন্য বিছানা। তারপর কি দরকার? ফ্যান, লাইট, এসি। এইসব একটার পর একটা প্রায়োরিটি বেসিসে আমি জিনিস কিনছিলাম। একেবারে যে গাদা গাদা টাকা নিয়ে এককারি টাকার জিনিসপত্র কিনে চলে এসেছি তা কিন্তু না। আমার এক একটা জিনিস এক একটা মাসে কিনছিলাম। যারা আমার পুরনো দর্শক তারা জানেন। এবং বলতে গেলে প্রায় ১ থেকে সোয়া ১ বছর পর এসে আমি আমার ড্রয়িং রুম সাজিয়েছি। কাজেই আমার যে টাকার ক্রাইসিস ছিল সেটা বলবো না, কিন্তু আমার প্রায়োরিটি ছিল যে আমি কোনটা আগে করব কোনটা পরে করব। আর এখন আমার যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে আমার কাছে যা আছে তাকে যত্ন করে এগুলো দিয়ে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলা। যারা আমার নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, এরকম ফ্রিজ হোল্ডারগুলো এগুলোকে কালেক্ট করা আমার একটা শখের অংশ। আমি যখনই যেই দেশে যাই সে দেশ থেকে ফ্রিজ হোল্ডারগুলো নিয়ে আসি। অনেকেই বলে যে ফ্রিজটাকে দেখতে একদম জঞ্জাল মনে হয়, কিন্তু এটা আমার ভালো লাগার অংশ। আমি কোন কোন দেশে ঘুরে বেড়ালাম, কোথায় গেলাম, সেখান থেকে আমার ছোট্ট একটা স্মৃতিস্বরূপ এই সুভিনিয়রগুলো আমি কিনে নিয়ে আসি। শুধু যে আমি কিনে নিয়ে আসি সেটা বললে ভুল হবে। আমার অনেক কাছের লোকজন, যেমন আমার বোন এবার হজে গিয়েছিল, সে আমাকে কিন্তু মক্কা মদিনা দুটো সুন্দর ফ্রিজ হোল্ডার দিয়েছে। এমনকি আমার বড় মেয়ের বন্ধু কয়েকদিন আগে লন্ডন গিয়েছিল, সেও আন্টির জন্য একটা সুন্দর লন্ডনের সুভিনিয়ার এনেছে। কিছুদিন আগে আমার দেপর চায়না এবং জাপান ঘুরে এসেছে, তো সেখান থেকেও সে খুব সুন্দর একটা সুভিনিয়ার এনেছে। আমি বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি সেখান থেকে এনেছি। যেমন এটা হচ্ছে লাঙ্কাউইর একটা সুভিনিয়র। লাঙ্কাউইর ঈগলের এই সুভিনিয়রটা আমার ভীষণ পছন্দের। তো আমি যখনই পেরেছি যেখানে গিয়েছি সেখান থেকে আনতে চেষ্টা করেছি। আর আমার এই শখের কথা যারা জানেন তারাও আমাকে এনে দিয়েছেন। তো দেখতে দেখতে আমার ফ্রিজটা আসলেও অনেক কিছু দিয়ে ভরে যাচ্ছে, অনেকগুলো দেশের সুভিনিয়র। এটা হচ্ছে টোকিও থেকে আনা, আমার দেবর এনে দিল। সে গত মাসে গিয়েছিল চীন এবং জাপান, তখন টোকিও থেকে এটা এনে দিয়েছে। তো আস্তে আস্তে ফ্রিজে দেশের সংখ্যা বাড়ছে, আমারও স্বপ্ন দেখার পরিধি বাড়ছে। আমি আমার মেয়েদেরকে বলি, তোমরা পড়াশোনা করে হায়ার স্টাডিজের জন্য যদি দেশের বাইরে যাও, আমি আবার ওসব দেশে যাব, ওখান থেকে ওই সব সুভিনিয়র কালেক্ট করব। আসলে এই সব কিছুই স্বপ্নের অংশ। স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য তো আসলে আল্লাহ রয়েছেন, তিনি যেটা ঠিক করে রেখেছেন সেটাই হবে। আমরা বান্দারা আশা করতে পারি, কিন্তু দেবার মালিক তিনি, তার কাছ থেকে আদায় করে নেওয়ার পদ্ধতিটাও আমাদেরকেই জানতে হবে এবং পালন করতে হবে। যাই হোক, কথার ছলে আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি ওভেন ক্যাবিনেট, ওভেন এবং ফ্রিজের বাইরের অংশটুকু পরিষ্কার করা শেষ। এখন ওভেন ক্যাবিনেটের উপরে যে আমি যে জিনিসগুলো রাখি, এই যে সুন্দর সুন্দর জারগুলো, এগুলো দেখলাম বেশ একটু ধুলাময়লা জমে গিয়েছিল, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এখানে আমি গুছিয়ে রেখে কিচেনে চলে যাব রান্না করতে। একটু আগে যে কথাটা বলছিলাম, যে টাকা দিয়ে শখ করে জিনিস কিনি, কিন্তু সেগুলোকে যদি প্রপারলি গুছিয়ে না রাখি, ঠিকঠাক মতো না রাখি, জিনিসটা নষ্ট হবে, আবারও টাকা দিয়ে কিনতে হবে। তখন কিন্তু মনে হবে যে ইস, আর একটু যত্ন করে রাখলেই হয়তো ঠিক থাকতো। আমার কাছে আমার সংসারের একদম প্রথম থেকে এখন পর্যন্ত অনেক জিনিস রয়ে গেছে, ফার্নিচার রয়ে গেছে, আমার ইউজুয়াল প্রত্যেকটা দিন ইউজ করা হয় এরকম জিনিসপত্রও রয়ে গেছে। যখন দেশের বাইরে চলে গিয়েছিলাম অনেক কিছু দান খয়রাত করেছি, বিক্রি করে দিয়েছি, ভেবেছিলাম আর ফিরবো না। কিন্তু ৫ বছর পর যখন ফিরলাম তখন সেগুলোকে আঁকড়ে ধরে নতুন অনেক কিছু কিনে আবার সংসারটাকে সেট করে নিয়েছি। আর এইবার সংসার গোছানোর সময় শখের জিনিস যেরকম কিনেছি, তেমনি প্রয়োজনের জিনিসও কিনেছি। খালি যে শখের পিছনে ছুটেছি তা নয়, প্রয়োজন মিটিয়ে যেটার মাধ্যমে শখটা পূরণ করতে পারবো সেরকম জিনিসও কিনেছি। এই পর্যায়ে আপনাদের সাথে আমার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ভুটান থেকে দেশে ফিরি তখন আমি এবং আমার হাজব্যান্ড মিলে একটা রাফ হিসাব করেছিলাম যে এই সব
জিনিসপত্র কিনতে, এই যে খাট, এসি, ফ্রিজ, ওভেন ক্যাবিনেট, খাবার টেবিল, সোফা এইসব কিনতে আমাদের ঠিক কী পরিমাণ টাকা পয়সা লাগবে এরকম একটা রাফ হিসাব আমরা করেছিলাম। সেই হিসাব অনুযায়ী এসেছিল যে আমাদের মোটামুটি 9.5 লাখ টাকার মতন লাগবে এবার এই জিনিসগুলো কিনে সেট করতে। বিশ্বাস করুন, এই জিনিসগুলো কিনে সেট করতে আমার মোটামুটি 13 লাখ টাকা ক্রস হয়ে গেছে। আর সেটার সাথে যুক্ত হয়েছে বাচ্চাদের পড়াশোনা, স্কুল, কোচিং এগুলো। আমরা আসলে একরকমভাবেই হয়ে যায় অন্যরকম। কখনোই টাকা দিয়ে আপনি কোনো কিছুর মেজারমেন্ট করতে পারবেন না। আর আমাদের সমাজে এই মেজারমেন্টটাই সবচেয়ে বেশি করা হয়। যার টাকা বেশি আছে তাকে সম্মান বেশি দেওয়া হয়, যার কম আছে তাকে কম সম্মান দেওয়া হয়। কিন্তু আসলে এটা যে পুরোটাই বোকামি, এটা কিভাবে বোঝানো যায় বলুন তো? আমি আমার লাইফে কখনোই টাকাকে প্রায়োরিটি দিইনি। আমার কাছে যেটুকু প্রয়োজন সেটুকু থাকলেই মনে করেছি আলহামদুলিল্লাহ। কখনো টাকার পিছনেও ছুটিনি, কারণ আমার কাছে মনে হয়েছে সেটার পিছনে ছুটতে গেলে আমার নাওয়া খাওয়া শিখেই উঠবে, আমার সুখ শান্তি একেবারে জলাঞ্জলি দিতে হবে। আমি এসব পারবো না। কাজেই আমি যেটা চেষ্টা করেছি আমার কমফোর্ট জোনের মধ্যে থেকে নিজের জন্য একটু করে হলেও উপার্জন করা। আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর, এর মধ্যে 2-3 বছর হয়তো আমি কোনো কাজ করিনি, কিন্তু বাকি 17 বছর কনফিডেন্টলি বলছি আমি কাজের মধ্যে ছিলাম। সেটা অফিস আদালতের কাজ বলুন, সেটা টিউশনি বলুন, সেটা মিষ্টি বানিয়ে বিক্রি করা বলুন, কিংবা এই মুহূর্তে ডেকোর অ্যান্ড ডিজেলের মতন পেজ নিয়ে এগিয়ে যাওয়া বলুন, আমি সবসময়ই নিজেকে ব্যস্ত রেখেছি একটা সার্টেন ইনকামের মধ্যে। আমি কখনোই চাই না আমার ইনকাম অনেক বেশি হোক, আবার কখনোই চাই না আমার ইনকাম অনেক খারাপ থাকুক। আমার চিন্তাভাবনাটা খানিকটা এরকম যে একটা সার্টেন ইনকাম আমার হাতে আসুক, যেটা দিয়ে বছর শেষে আমি আমার জাকাতটা দিতে পারবো, আমার কোরবানিটা দিতে পারবো, আমার প্রিয়জনদেরকে 1-2 টাকার জিনিস কিনে গিফট করতে পারবো। দ্যাটস এনাফ, এর থেকে বেশি আমার প্রয়োজন নেই। আবারও একটু ভিডিও রিলেটেড কথায় আসি। আপনাদের সাথে গল্প করতে করতে একদিকে খিচুড়ি, অন্যদিকে মুরগি বসিয়ে দিয়েছি এবং পাশাপাশি দুটো বসিয়ে দিয়েছি যাতে একই টাইমে মোটামুটি রান্নাটা শেষ হয়ে যায়। আর এগুলো রান্না করা অবস্থায় আমি আবার চলে গিয়েছিলাম আমার ছোটো মেয়েকে আনতে, তাকে এনে তারপর টেবিলে খাবার দিয়েছি। এদিকে আমি খিচুড়ির মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম, খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, এটাকে একটু দমে বসিয়ে রেখেছি। আর ওই পাশে মুরগিটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এখন একটু সালাদ কাটবো বলে চলে যাব। রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করাটা অনেক কঠিন একটা কাজ হয়ে যাচ্ছে। গতকালকে আমার হাজব্যান্ডকে বললাম, আমরা যারা রান্নাঘরে ঢুকে বিভিন্ন রকমের আইটেম রান্না করে তোমাদেরকে টেবিলের সামনে দিচ্ছি, তোমাদের উচিত সকাল বিকাল আমাদেরকে নোবেল প্রাইজ দেওয়া। এই গরমে যারা রান্না করে এনে তোমাদের সামনে দিচ্ছে তাদের মেজাজ এবং তাদের কোনো কথার উপরে কখনোই কথা বলতে যাবে না, তাদের মেজাজ নিয়ে কোনো প্রশ্নও করবে না, চুপচাপ যা দিব তাই খেয়ে নেবে। কথাটা কতটুকু বুঝেছে জানি না, ভদ্রলোক অবশ্য কোনো ট্যাফও করে নাই, যা দিয়েছি তাই খেয়ে ফেলেছে। মেয়েকে আনতে যাওয়ার আগে হাতে দেখলাম 10-12 মিনিট সময় আছে, ভাবলাম এই ফাঁকে একটু সালাডটা করে ফেলি, সালাডটা গুছিয়ে রেখে চলে যাব। আজকের একদম সাদামাটা খাবার, খিচুড়ি, সালাদ এবং মুরগির মাংস, সাথে মেয়েরা হয়তো একটু আচার টাচার নিয়ে নেবে। আর এটুকু করতেই কিন্তু আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আমি জানি না আমার মতন এরকম রান্নাঘরে ঢুকলেই কে কে ঘেমে নিয়ে একাকার হয়ে যান। এখনকার সিজনটা যেন কেমন, এই যে এত বৃষ্টি হচ্ছে, এই যে এত কিছু হচ্ছে, গরম কিন্তু এক ফোঁটাও কমছে না, বরং বৃষ্টিটা থামলেই গরম আরও 1 গুণ 2 গুণ বেড়ে যাচ্ছে। আমার কাছে তো অন্তত তাই মনে হচ্ছে। আজকে অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে বকর বকর করে যাচ্ছি। আমি জানি না ধৈর্য নিয়ে কে কে এখন পর্যন্ত আমার বকবক শুনছেন কিংবা আমার সাথে আছেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমাকে দেখছেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। অনেক আপু ভাইয়েরাই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু হয়তোবা আমাকে সাবস্ক্রাইব করেননি। যদি ভিডিও দেখতে দেখতে কোনো এক জায়গায় ভালো লেগে যায়, মনে করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সালাদ কাটা, সালাদ মাখানো সব কিছুই শেষ হয়ে গেছে। চলে আসুন আমরা সবাই একসাথে দুপুরের খাওয়াটা খাবো। আর আজ এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।